এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা পেতনি দেখতে পাই, আলতারাঙা গায়ে আবার ময়দা মেখেছে, একটা পেতনি মেয়ে আমায় পাগল করেছে। ফাটা গলায় গান গেয়ে যাচ্ছি আমাদের আড্ডাখানায়। হঠাৎ কে যেন পেছন থেকে আমার কলার চেপে ধরলো। কে রে? কার এত বড় সাহস আমার কলার ধরার? পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমার আপনি আমার শার্টের কলার ধরেছো কেন? ছাড়ুন আমাকে। ছাড়বো না। তুই কি করবি আগে সেটা বল। আমাকে কি যেন বললি? আপনাকে আমি আবার কখন কি বললাম? একটু আগে তুই কি যেন বললি? আমি পেতনি? আমি ময়দা মাখি? আস্তাগফিরুল্লাহ, আমি এইসব আপনাকে বলবো কেন? আমি তো গান গেয়েছি, আর আমি আপনাকে তো দেখিনি। এটা গান তাই না? তুই ইচ্ছে করে আমাকে দেখে বলেছিস? আরে কখন থেকে আপনি তুই তুকারি করেই যাচ্ছেন। আমার যেটা ইচ্ছে সেটা বলবো, তাতে তোর কি? তুই কর না, তোকে না করেছে কে? আপনি সীমা ছাড়িয়ে চলে যাচ্ছেন। যাব, তাতে তোর কি? কি করবি আমার সাথে? কর। কি করব দেখবা? দেখি তুই কি করতে পারিস। চার ঠোঁট এক করে দিলাম, 2 মিনিট পর ছেড়ে দিলাম। দাঁড়া, তোর এত বড় সাহস, আমাকে কিস করেছিস? এই বলে কি যেন খুঁজতে লাগলো আমাকে মারবে বলে। এই ফাঁকে আমি চলে আসলাম। আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম সোহেল, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মার একমাত্র সন্তান। বাবা ছোট একটা ব্যবসা করেন, বাকিটা গল্পে জানবেন। কি মামা, এত লেট করলা যে? আর হাঁপাচ্ছিস কেন? আর বলিস না, একটা মেয়ে তাড়া করছিল। তুই একটা মেয়ের ভয়ে পালিয়ে আসলি? আরে আগে আমার কথা শুনবে তো। আচ্ছা বল। তারপর পুরো ঘটনা ওদেরকে সব খুলে বললাম। ওরা শুনে হাসতে হাসতে শেষ। তারপর আরও কিছু সময় আড্ডা দিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি। কে আর কত ঘুমাবি? ফ্রেশ হয়ে খেতে আয়। যাও, আসছি। তারপর ফ্রেশ হয়ে ভাত খেলাম। ভাত খেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে পড়তে বসলাম, কারণ কাল কলেজে যাব, অনেক দিন ধরে যাইনি। কিছু সময় পড়ে তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মু এসে দিল ফ্যানটা অফ করে। আম্মু, ফ্যান অফ করলা কেন? এতক্ষণ ধরে ডাকলাম, উঠলি না, তাই করেছি। সময় কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? কয়টা বাজে? 9:30 বাজে। রাতে বললি কলেজে যাবি, তা কখন যাবি? আরও আগে ডাকতে পারলা না? চাও, আসছি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। মাঝপথে এসে বন্ধুকে পেলাম, তার সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। এসে ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ দেখি একটা মেয়ে হকি স্টিক নিয়ে একটা ছেলেকে মারতে লাগলো। কিরে, এই মেয়েটা ছেলেটাকে এভাবে মারছে কেন? আর ওই মেয়েটা কে? ওনাকে তুই চিনিস না? না তো। ও হচ্ছে নীলা আপু, আমাদের সিনিয়র, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওনাকে সবাই ভয় পায় কারণ ও অনেক রাগী। ওর বাবা বিশাল বড়লোক, ওনার ক্ষমতা অনেক। অনেকেই এর ভয়ে কিছু বলে না। আচ্ছা মানছি, ওর অপরাধ কি? ওনাকে নাকি প্রপোজ করেছে। হঠাৎ নীলা এদিকে ফিরল। ওর মুখ দেখে আমি অবাক। দোস্ত, আমি শেষ। তোর আবার কি হলো? কাল বললাম না একটা মেয়েকে কিস করেছি? হ্যাঁ, কি হয়েছে এখন? সে আর কেউ নয়, নীলাকেই কিস করেছি। কি? সত্যি? এখন কি হবে? হাসপাতালে যাওয়ার জন্য তৈরি থেকো। কি বলিস? দেখলি না, এই ছেলেটা শুধু প্রপোজ করেছে বলে কি মাইর দিছে, আর তুমি কিস করেছো। তোমার কি হবে আল্লাহ ভালো জানে। তারপর ঘন্টা পড়লো, ক্লাসে গেলাম। মাথায় একটাই চিন্তা, নীলার হাত থেকে বাঁচার যায় কি করে। একটা উপায় বাহির করতেই হবে। হঠাৎ, সোহেল, তুমি দাঁড়াও। জি ম্যাম। কোনো সমস্যা? জি না। তাহলে ক্লাসে মনোযোগ দিচ্ছ না কেন? আর কলেজ মিস করো কেন? সামনে পরীক্ষা, মনে আছে? আর আসবো ম্যাম। ওকে, বসো। আর যেন মিস না হয়। এখন ক্লাসে মনোযোগ দাও। তারপর বসলাম, আবার চিন্তা করতে লাগলাম। এখন তো কলেজে মিস দেওয়া যাবে না, কি করব? এই তো আইডিয়া পেয়েছি। প্রতিদিন নীলা কলেজে আসার আগে চলে আসবো, আর আবার বাইরে যাওয়ার আগে চলে যাব। এইভাবে 6-7 দিন চলে গেল। একদিন কলেজ থেকে তাড়াতাড়ি বাহির হতে লাগলাম। বাহির হতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম, আর ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটে এসে লাগলো। ওর দিকে তাকাতেই আমার ভয়ে গলা শুকিয়ে গেল। তাকিয়ে দেখি নীলা আপু আমার উপরে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে।
কি হলো, আমার উপর থেকে সরো। কিছুটা লজ্জা পেয়ে উঠলো, উঠে বলতে লাগলো, তুই এখানে? তোকে কত খুঁজেছি, পাইনি। বাইকে ওঠ। কেন? কেন মানে? আমি তোকে উঠতে বলেছি তাই উঠবি। ভয়ে ভয়ে উঠছি, আল্লাহ ভালো জানে এই গুন্ডিটা কি করবে। বাইক নীলা আপু চালাচ্ছে, তিনি কিছু বলছেন না, আর আমি ভয়ে কিছু বলতে পারছি না। বাইক চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা পার্কের সামনে এসে বাইক থামালো, তারপর দুজন পার্কের ভিতরে গিয়ে বসলাম। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? যা, একটা গোলাপ কিনে নিয়ে আয়। এখন গোলাপ দিয়ে কি করবেন? তোকে গোলাপ নিয়ে আসতে বলেছি, যা নিয়ে আয়। তারপর গোলাপ একটা কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর, এই নিন। আমাকে প্রপোজ কর। কেন, আপনি পাগল হলেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোর জন্য। সেদিন তোর সাথে দেখা হওয়ার পর থেকে একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। তো এখন কি করব? তোকে বললাম না আমাকে প্রপোজ করতে? এখন শুধু প্রপোজ করলেই হবে, তারপর কিছুদিন প্রেম করব, পরে সোজা বিয়ে করে ফেলবো। শখ কত, আমি এসব পারবো না। তোকে পারতেই হবে। সেদিন কিস করার আগে মনে ছিল না? সরি, আসলে সরি টরি কিছু বললেও কাজ হবে না, আমাকে প্রপোজ করতে হবে। না, আমি পারবো না। মাথা গরম করিস না, প্রপোজ করবি কিনা সেটা বল। এতক্ষণ বসেছিল, এখন দাঁড়িয়ে রেগে কথাটি বলল। করছি তো। ভয় পেয়ে বললাম, কি রাগি মেরে বাবা। কর। আই লাভ ইউ আপু। হাঁটু গেড়ে বসে ফুলটা দিয়ে বললাম। কি বললি? কেন, প্রপোজ করলাম। আমি তোর কি লাগি? তোর বউ লাগি। আমার নাম ধরে ডাকবি। আর এভাবে প্রপোজ করলে হবে না। প্রেমিক প্রেমিকা যেভাবে প্রপোজ করে সেভাবেই কর। কিন্তু তুমি আমার বড়। বড় হলে কি, তোকে নাম ধরে ডাকতে বলেছি তাই ডাকবি। এখন প্রপোজ কর। করব। কর। তারপর কিছু সময় ভেবে, তুমি কি আমার ফুটবল টিমের 11টি বেবির আম্মু হতে রাজি? তুমি চাইলে 11টা কেন, 22টা বেবির আম্মু হতেও রাজি। হইছে, বাড়িতে যাবে না? আমার খিদা লেগেছে। তোমার ক্ষুধা লেগেছে আগে বলবে না? চলো। কোথায়? চুপ করে আমার সাথে আয়। তারপর নীলা একটা হোটেলে নিয়ে আসলো, এসে ভেতরে গেলাম। কি খাবে বলো? কিছু খাবো না, আমি বাড়িতে যাব। বাবুটা আমার হাতে খাবে, তাই না? কখন বললাম আমি তোমার হাতে খাবো? বলিসনি, আমি বুঝেছি। হ্যাঁ কর। হইছে, আমি খেতে পারবো। তোকে হ্যাঁ করতে বলেছি। তারপর বাধ্য হয়ে খেতে হলো। তারপর আমাকে খাইয়ে দিল, সে নিজেও খেয়ে নিল। এই শোনো, জি বলো। এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না, আর থাকবেও না তাদের সাথে, মিশবেও না। ওকে। শোনো, কি রে নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা। তুমি বললা কোনো মেয়ের দিকে তাকাবো না, তাই তো নিচের দিকে তাকিয়ে আছি। আমি বলেছি অন্য মেয়েদের দিকে তাকাবি না, আমার দিকে তাকাবি। ও, আপনি ছেলে নাকি? না, আমি তোর গার্লফ্রেন্ড। আমি মানলে না। কিছু বললি? না তো। তোর নাম্বার দে। 017... বললাম না নাম্বারটা, তাহলে মেয়েরা কল করতে পারে। চল। তারপর নীলা বিল মিটিয়ে চলে আসলো। এসে, বাইক চালাতে পারিস? পারি। বাইকে ওঠ। তারপর বাইক চালাতে লাগলাম। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি বললাম, একটু আস্তে ধরো নীলা, আর শক্ত করে ধরেছে। বাড়ি আসার পর, এসে গেছি। এটা তোমাদের বাসা? এটা বলে চলে আসতে লাগলাম। এইদিকে আয়। বলো, কি বলবে বলো। আমি তোকে যেটা বলেছি। না তো, আবার কি হয়েছে? এখানে কিস কর। বাধ্য হয়ে আমি কিস করলাম। না করলে হবে না, জোর করে করাবে। কিস করে যখন আসতে যাব, ঠিক তখন আমার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে দুই গালে কিস দুটা করে গুড বাই বলে চলে গেল। তারপর বাড়িতে এসে, কিরে এতক্ষণ কই ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে লেট হয়ে গেছে। ডাহা মিথ্যা কথা বললাম, সত্যিটা বললে আমি শেষ। ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তারপর ফ্রেশ হয়ে নিলাম, দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে আমাদের আড্ডাখানায় চলে গেলাম। যাওয়ার পর, কিরে নীলা আপু আজ কেমন আদর করলো? এসব তোদের বলবো কেন? এসব আমাদের পার্সোনাল ব্যাপার। ফালতু কথা বাদ দে, বেশি মারছে নাকি? এই, আমাকে মারবে কেন? আমার গায়ে হাত দেয়া এত সহজ নাকি?
আমার গায়ে হাত দিতে হলে এক্সট্রা 4 কেজি সাহস লাগে। আচ্ছা, কোথায় নিয়ে গেছে? কোথায় আবার নিবে? পার্কে। ফালতু কথা বাদ দিয়ে বল, কোথায় নিয়ে গেছে? সত্যি পার্কে নিয়ে গেছে। তারপর ওদেরকে সব কিছু খুলে বললাম। ওরা শুনে তো অবাক। আর কিছু সময় আড্ডা দিয়ে চলে আসলাম। এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা আপনি? চিনলাম না তো। আমি নীলা। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? এই তো শুয়ে আছি। তুমি? তোমার কথা ভাবছি। তাই? শোনো, কাল একটু সকাল সকাল কলেজে আসবে। কেন? কাজ আছে। ওকে। ভাত খেয়েছো? তুমি? আমিও খেয়েছি। ও আচ্ছা, ভালো থেকো। গুড নাইট। ওকে, গুড নাইট। তারপরের দিন ঘুম থেকে উঠলাম। উঠে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। কলেজে ঢুকতে আমি অবাক। তারপরের দিন ঘুম থেকে উঠলাম। উঠে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। কলেজে ঢুকে আমি অবাক, কারণ নীলা এমনভাবে সেজেছে কি বলবো, আমার কল্পনার বাইরে। এতদিন শার্ট টি শার্ট পরতো, একদম ছেলেদের মতো থাকতো, কিন্তু আজ নীলা শাড়ি পরে এসেছে। খুব সুন্দর লাগছে। সত্যিই আমি ক্রাশ খেয়েছি। ওর দিকে এক ধ্যানে চেয়ে আছি। হঠাৎ নীলার কথায় আমার ঘোর কাটলো। কি রে, এভাবে কি দেখছিস? তোমাকে? তাও হঠাৎ? কি? কিছু না। কার জন্য সাজুগুজু করেছো? কেন? তোর জন্য। আমার জন্য সেজেছো? তাহলে ওয়েট করো, 2 মিনিট দেখে নিই। 2 মিনিট দেখবি কেন? সারা জীবন দেখিস। তুই না দেখলে কে দেখবে? আমাকে কেমন দেখাচ্ছে বললি না যে? খুব সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। ওকে, চল। কোথায়? তোকে আমার পছন্দের এক জায়গায় নিয়ে যাব। কিন্তু আমি ক্লাস করব, সামনে পরীক্ষা তো। ক্লাস একদিন না করলে কিচ্ছু হবে না। আসো। এটা বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল। বাইকের চাবি দিয়ে বলল, মিডিয়াম স্পিডে চল। তারপর আমি সামনে বসে বাইক চালাচ্ছি আর নীলা পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর সেই জায়গায় আসলাম। এসে বাইক থামিয়ে দুজন ভেতরে গেলাম। ভেতরে গিয়ে বসলাম ঘাসের উপর। জায়গাটা সত্যিই খুব সুন্দর। জানো, আমার মনটা যখন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি। আজও তোমার মন খারাপ নাকি? না, তাহলে? জায়গাটা আমাকে স্বার্থপর ভাববে, তাই আসলাম। কেন? জায়গাটা আমাকে বলবে আমি দুঃখের কথা বলতে আসি, আর সুখের। জায়গা এটা বলতে পারবে? না, পারবে না। আর আমি তো আমার মনের সাথেই কথা বলি। আমার মন বলেছে তাই এসেছি। আর কিছু সময় কথা বলে নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি শান্তি! কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে আর নীলা মায়াবী চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ খুলতেই লজ্জা পেয়ে বলল, তোমার ঘুম ভেঙেছে? সরি, আসলে। ওকে, সমস্যা নেই। তুমি আমাকে ডাকোনি কেন? তুমি ঘুমিয়ে যাওয়ায় আমারও সুবিধে হলো। সুবিধা মানে? তোমার সাথে মানে কিছু না। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ইজ্জত কেড়ে নিলে। আমি কখন তোমার ইজ্জত কেড়ে নিলাম? তুমি শুধু কি? আমি শুধু মন ভরে দেখেছি। আর কি? কয়েকটা কিস করেছি। কিস করার লোভ আর সামলাতে পারিনি, তাই। ওকে, চলো। তারপর দুজন হোটেলে গেলাম। গিয়ে খাবার অর্ডার করলাম। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। দেখি কিচ্ছু খাচ্ছে না। কি হলো, খাবে না? না। তাহলে অর্ডার করলে কেন? তুমি খাওয়াই দিলে খাবো। ওকে, হা করো। তারপর আমি নীলাকে খাইয়ে দিলাম, সেও আমাকে খাইয়ে দিল। বাড়িতে যাবে না? না। এখন কোথায় যাবে? নদীর পাড়ে। তোমার বাড়িতে কাজ আছে নাকি? না। তাহলে চলো। কিছু সময় পর নদীর পাড়ে আসলাম। এসে বসো। তুমি বসবে না? না, সকালে তুমি ঘুমিয়েছো, এখন আমি ঘুমাবো। ওকে, আসো। মাথায় কিন্তু হাত বুলিয়ে দিতে হবে। ওকে। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ওর দিকে চেয়ে আছি আর ভাবছি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। কি মায়াবী চেহারা! দেখলে কেউ বলবে না যে এত রাগী একটা মেয়ে। ওর গোলাপি ঠোঁট জোড়া অনেক সুন্দর, কোনো লিপস্টিক দেয় নাই। ও ঠোঁট জোড়াকে আমার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে। ভাবলাম যেহেতু ঘুমিয়ে আছে, হালকা ঠোঁটে একটা কিস দেই। কিস দিতেই সে আমার ঠোঁট ধরে ফেললো আর ঠোঁটে চুমু দিতে লাগলো। এভাবে 3 মিনিট পর ছেড়ে দিল। কি হলো, তুমি ঘুমাওনি?
না, কেন, তুমি বললে না ঘুমাবে? আমার তো দিনে ঘুম ধরে না। তাহলে নাটক করলে কেন? দেখলাম আমার জানটা আমার সাথে কি করে। একটাতে মন ভরেনি, আসো আরেকটা দেই। না। আমার বাবুটা রাগ করেছে? না। আসো। কোথায়? কোথায় আবার? আমার কোলে তোমার সব রাগ মিটিয়ে দিব। না। আসো বলছি। তারপর জোর করে আমাকে তার কোলে শোয়ালো আর কিস করতে লাগলো। কি করছো? ছাড়ো, লোকে দেখলে কি ভাববে? যার যা ইচ্ছে ভাবুক, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কেউ কিছু বললে বলবো আমরা স্বামী স্ত্রী, সব সমস্যার সমাধান। কি আমরা স্বামী স্ত্রী? না, এখনো হয়নি। লোকে কিছু বললে বলবো, আর এমনিতে তো কিছুদিন পর হবই। আর তুমি রাজি থাকলে এখনই কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, আমার কোনো সমস্যা নেই। না না, এখন না, আমরা এখনো ছোট রয়েছি। কি এখনো ছোট? আজ বিয়ে করলে 10 মাস 10 দিন পর আমাদের বেবি হবে, আমি গ্যারান্টি দিতে পারি। তোমার এসব বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি তো সত্যি বলছি, আর সত্যি বলতে লজ্জা করতে নেই। বিশ্বাস না হলে একবার বিয়ে করেই দেখো। না, আমার দেখার দরকার নাই। শোনো, পড়াশোনা শেষ করে বিয়ে করবো, এর আগে না। কিন্তু এতদিন আমি থাকবো কি করে? আমার তো এখনই বিয়ে করতে ইচ্ছে করছে। প্লিজ বোঝার চেষ্টা করো। ওকে, প্রতিদিন দেখা করতে হবে, আর বিয়ের পর সারাদিন শুধু রোমান্স করব। ওকে। আর কিছু সময় থেকে বাড়িতে চলে আসলাম। এসে কি রে, ইদানিং এত লেট করে কলেজ থেকে আসিস? যা ফ্রেশ হয়ে আয়, ভাত খাবি। আম্মু, আমি খেয়ে এসেছি। কি রে, ব্যাপার কি? আগে তো বাহিরের খাবার খেতি না। না, কিছু না, বন্ধুদের জোড়াজড়িতে খেয়ে নিলাম। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। কারো ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। তাকে দেখি ফাহিম ফোন করেছে। হ্যালো। রে, কই তুই? বাড়িতে ঘুমাই। খালি ঘুমাও আর নীলাকে নিয়ে ঘুরো, আমাদের কথা তো ভুলেই গেছো। না রে, তোদেরকে ভুলে থাকতে পারবো? তাহলে আয় আমাদের আড্ডাখানায়। সরি, আজ পারবো না, পড়া বাহির করতে হবে। ওকে, তো আর রাখি। তারপর ফ্রেশ হয়ে উঠে কিছু সময় বই পড়ে খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম নীলার কাছে একটা ফোন দেই। মোবাইল হাতে নিয়ে দেখি নীলা ফোন দিচ্ছে। হ্যালো। হ্যালো জান, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। কি করো? এই তো তোমার কথাই ভাবছি। সত্যি? হুম। তাহলে একটা ফোন দিলা না? ফোনটা হাতে নিলাম ফোন দিব বলে, কিন্তু তার আগেই তুমি ফোন দিয়েছো। তাই? তুমি কি করো? আমি তো সবসময় তোমার কথাই ভাবি। তাই? ভালো থেকো, রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। গুড নাইট। ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। খুব সুন্দর দিন যাচ্ছিল। প্রতিদিন কলেজে যেতাম আর 2-1 দিন পর পর নীলার সাথে ঘুরতে যেতাম। কিন্তু হঠাৎ একদিন নীলা ফোন করে বলল সে আজ কলেজে আসতে লেট হবে। সকাল এসে গেছি, তাই কি করব ভাবলাম ক্লাসরুমে যাই। ক্লাসরুমে গিয়ে অবাক, কারণ মিম ক্লাসে একা একা বসে। মিম হলো আমার ক্লাসমেট, কতদিন আমার পেছনে ঘুরেছে আমি পাত্তা দেইনি। আমাকে দেখে মুখ বাঁকা করে একটা হাসি দিল। ওকে দেখা মাত্রই আমি আসতে যাব, তার আগে সে দরজা লাগিয়ে দিল। আমার দিকে আগাতে আগাতে বলল, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দিব? মানে? আমি এতদিন ধরে তোর পিছনে ঘুরলাম আর তুই পাত্তা দিলি না। এখন ওই সিনিয়র নীলার সাথে চুটিয়ে প্রেম করছিস? বললাম না তোকে আমার ভালো লাগে না, আর তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই। কি নেই আমার কাছে? যা ওই নীলার কাছে আছে। শেষবারের মতো বলছি, রাজি হয়ে যা। কখনো না। তাহলে দেখ আমি কি করি। এটা বলে ওড়না ফেলে দিল আর তার জামার কিছু অংশ ছিঁড়ে আমাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কিছুই করার নাই। ওর চিৎকার শুনে সবাই আসলো, এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ঢুকে কলেজের বড় ভাইয়েরা আমাকে মারতে লাগলো। তারপর স্যার এসে আটকালো। আটকিয়ে এসে আর থাপ্পড় দুটা মেরে বলতে লাগলো, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা এভাবে দিবে আমি কখনো ভাবিনি। আমি স্যারকে বললাম, প্লিজ স্যার আমার কথাটা একটু। তোর কিসের কথা? এই মিম তোমার কোনো ক্ষতি করেনি তো? আপনারা না আসলে হয়তো করে ফেলতো। যাও মা, আজ তোমার ছুটি। ওকে। তারপর স্যার আমার আব্বুকে ফোন দিলেন। ফোন দিয়ে বাইরে গেল, কি বলেছিল শুনতে পাইনি। তারপর হঠাৎ নীলা আসলো, এসে থাপ্পড় দিল আর বলতে লাগলো, আমি কি দোষ করেছিলাম যে আমাকে এভাবে ঠকালে? তোর যদি এইসবই করার ইচ্ছা আমাকে বলতে পারতি।
আমি তোকে আমার সব কিছু দিয়ে দিতাম। নীলা প্লিজ। কর তুই। ওই অপবিত্র মুখে আমার নাম উচ্চারণ করবি না, চরিত্রহীন লম্পট। আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। আর তুই, তোর এই মুখ আমি কখনো দেখতে চাই না। এই বলে চলে গেল। নীলা সব কথা এসে বুকে আঘাত করলো। অনেক লোক অনেক রকম কথা বলেছে, এত কষ্ট হয়নি যতটা নীলার কথায় কষ্ট পেয়েছি। নিজে অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। লোকে সত্যি বলে সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয়জনে দেয়া কষ্ট সহ্য করা যায় না। তারপর স্যার আসলো, এসে তোমার বাবা এখন আসতে পারবে না, কাল আসবে। কলেজের কমিটির সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তই হবে। শাস্তি আর কি দেবে? কলেজ থেকে বাইর করে দেবে আর জরিমানা নেবে। তাই কলেজকে শেষ দেখে চলে যাও। ওকে স্যার। কলেজ থেকে বাইর হতে আব্বুর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, জানিস স্যার আমাকে কতটা অপমান করেছে? আমার জীবনে এতটা অপমান কেউ আমাকে করেনি। কাল কলেজের নামি দামি মানুষের সামনে ও আমাকে অপমানিত হতে হবে। তোর এইসব করার ইচ্ছা আমাকে বলতে পারতি, আমি তোকে বিয়ে দিয়ে দিতাম। আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না, আর আমার বাড়িতে যেন না থাকতে দেখি। আমি এসে যদি তোকে পাই তাহলে আমার মরা মুখ দেখবি। এই বলে ফোন কেটে দিল। আমি ভাবলাম কেউ তো আমায় বিশ্বাস করলো না। বাড়িতে এসে মাকে একটা চিটকুট হাতে দিয়ে বললাম, আব্বুকে এটা দিও। তুই কই যাবি? আমি জানি তুই এই কাজ কখনো করতে পারিস না। আমি এখানে থাকলে বাবার মরা মুখ দেখবে। বাপকে আমি সামলাবো, তুই কোথাও যাস না। না মা, তুমি আব্বুকে সামলাতে পারবা না। আর আব্বু এক কথা মানুষ, যা বলবে তাই করবে। তাহলে তুই কই যাবি? আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই তাহলে খালার বাড়ি চলে যা, আমি তাকে ফোন দিয়ে বলি। না আম্মু, এই চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ জায়গা দিবে না। এভাবে বলিস না, আমি জানি এটা কোনো ষড়যন্ত্র। আমার ছেলে এ কাজ করতে পারে না। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। একমাত্র তুমিই আমাকে বিশ্বাস করলে। এখন যদি খালার বাড়ি না যাস, তুই ভাত খাইছস নি, ঠিক মতো ঘুমাইছস নি, এই চিন্তায় আমি মরে যাব। ওকে, আমি খালার বাড়ি যাব, কিন্তু কিন্তু কি? আমি খালার বাড়িতে থাকবো, কেউ যেন না জানে, এমনকি আব্বু যেন না জানে। ওকে, ভাত খেতে আয়। না এখন খাবো না, ভালো লাগছে না। ধর এই নে, এখানে কিছু টাকা আছে, বিপদে পড়লে কাজে আসবে। আচ্ছা। শোন, খালার বাড়িতে পৌঁছে ফোন দিস। সিম এটা আর চালাবো না, নতুন সিম কিনে ফোন দিব। খালার মোবাইল দিয়ে দিস। তারপর বাড়ি থেকে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আসলাম বাস স্ট্যান্ডে। কিছুক্ষণ পর বাস আসবে, আর এদিকে নীলা দরজা লাগিয়ে শুধু কাঁদছে। নীলার মা নীলার বাবাকে বলল, ওই কয়দিন নীলা এত খুশি ছিল যা আগে কোনোদিন দেখিনি, কিন্তু হঠাৎ আজকে কলেজ থেকে এসে দরজা খুলছে না, শুধু কাঁদছে। তুমি ডাকনি? অনেকবার ডেকেছি, দরজা খোলেনি, তাই তোমাকে ফোন দিলাম। আচ্ছা আমি দেখছি। তারপর নীলার বাবা কোনো রকমে দরজা খুললো। কিরে, কি হয়েছে? কিছু হয়নি। তাহলে ভাত খাবি না? দরজা খুলছিস না কেন? এমনি ক্ষুধা নেই। আয়, এখন খাবি। না। তারপর নীলার বাবা নীলাকে জোর করে খাওয়ালো, আর এদিকে আমার চোখের পানি কোনো বাধা মানছে না, শুধু পড়তেই আছে। আমার পাশের সিটে বসে। বাবা, কি হয়েছে তোমার? না আঙ্কেল, কিছু না। তাহলে তোমার চোখে পানি কেন? আমি তোমার বাবার সমান, আমাকে বলতে পারো। তারপর সব বলে দিলাম। উনি শুনে বলল, মন খারাপ করে লাভ নেই, সত্য কখনো চাপা থাকে না, একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। এইদিকে আব্বু বাড়িতে আসলো। এসে, তোমার গুণধর ছেলে কই? কি? এই নাও। কি এটা? চিরকুট, সোহেল এটা দিয়ে গেছে। এটাতে কি লেখা? চিরকুট, সোহেল এটা দিয়ে গেছে। এটাতে কি লেখা? পড়ে দেখো। আব্বু চিঠি পড়ে অবাক, কারণ চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা, আমি নির্দোষ, সেটা তোমাকে বলেও লাভ নাই, কারণ তুমি তো আমাকে বিশ্বাস করো না। শুধু তুমি না, কাল পুরো কলেজ আমাকে বিশ্বাস করেনি। শুধু তাই নয়, আমার একটা কথাও শুনে নাই যে সত্যটা বলবো, এমনকি তুমিও না। কাল কলেজে গেলে স্যারকে বলিও সিসি ক্যামেরার ফুটেজ সবাইকে দেখানোর জন্য। আমি চলে যাচ্ছি কোনো এক অজানা পথে। ভালো থেকো আর আম্মুর খেয়াল রেখো। আব্বু চিঠি পড়ে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কি করবে? আমার ছেলে তো কখনো আমার সাথে মিথ্যা বলেনি। যদি সত্যি ছেলে নির্দোষ হয় তাহলে কি আমায় ক্ষমা করবে? এইদিকে আমি বাস থেকে নেমে খালার বাড়ি আসলাম। খালার বাড়ি এসে গেটে কলিং বেল দিলাম। কলিং বেল দিতেই খালামুনি এসে গেট খুলে দিল। কিরে, কেমন আছিস? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো। আয় ভিতরে আয়।
মা বাবা কেমন আছেন? ভালো। মুনতাহা কই? মুনতাহা আমার খালাতো বোন, ক্লাস 5-এ পড়ে। আমি পিচ্চি বলে ডাকি। বলতে না বলতে পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে। ভাইয়া? কিরে পিচ্চি, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। আমার মজা কই? সরি, আমি ভুলে গেছি। যাও, তোমার সাথে আর কথা নাই, তুমি পচা। এই দেখো। কি? চকলেট আমাকে দাও। কেন, পচা চকলেট তুমি খাবে কেন? কে বললো তুমি পচা? তুমি খুব ভালো, আমার লক্ষ্মী ভাইয়া, দাও। এই নাও। তারপর মুনতাহাকে চকলেট দিলাম। আমি আসার সময় কিনে নিয়ে এসেছি। আমি জানি পিচ্চিকে কিছু না দিলে রাগ করবে। এর আগে যত দিন এসেছি তাকে কিছু না কিছু দিয়েছি, তার জন্য কিছু না কিছু নিয়ে আসতাম। এগুলা পিচ্চিকে দিলে অনেক খুশি হতো। হঠাৎ খালামণি আসলো। এসে, কিরে এখানে কি করিস? যা ফ্রেশ হয়ে আয়, ভাত খাবি। যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে ভাত খেতে এলাম। এসে দেখি খালামণি আমার পছন্দের জিনিস রান্না করেছেন। বস, খাবি? খালামণি মামা কই? কিছুদিনের জন্য দেশের বাইরে গেছেন, অফিসের কাজের জন্য। ও, ভাত খা, পরে কথা বলবো। তারপর ভাত খেয়ে চলে আসলাম রুমে। একটু পর দেখি খালামণি আসলেন। কিরে কি করিস? কিছু না। কিরে বাড়িতে কি হয়েছে? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে। আমার ফোন দিয়ে খেতে খেতে বলল তুই এখানে আসছিস। কিছু হয়নি। আম্মুকে জিজ্ঞেস করলে না? আমাকে লুকাবি না, বল কি হয়েছে। আপাকে বললাম, তিনি বললেন তুই আসলে বলবি। আমি তারপর সব খুলে বললাম। বলতে বলতে কখন যে চোখের পানি আসলো কিছু টের পেলাম না। মন খারাপ করিস না, আর কাঁদছিস কেন? একদিন সব ঠিক হবে। তাই যেন হয়। শোন, এই বাসা তোর নিজের বাসা মনে করবি, আর কিছু লাগলে আমাকে বলবি। আর কিছুদিন আড্ডা দিয়ে মন ভালো হবে। তোর মামা আসলে তোকে আমাদের এখানে একটা কলেজ আছে, এখানে ভর্তি করে দেবে। আচ্ছা এখন ঘুমা, আমি যাই। আমি যখনই ঘুমাতে যাব চোখ বন্ধ করলে আজকের ঘটে যাওয়া সব কিছু সামনে ভেসে ওঠে। কি দোষ ছিল আমার? মেয়েরা আসলেই স্বার্থপর। কখনো ভাবিনি ওর মন মানসিকতা এত নিচু হবে। আর নীলা এইসব বলতে পারলো না। আমি এই মুখ তাকে আর দেখাবো না। নীলা প্রতিদিন এই সময় ফোন দিত। ওর কণ্ঠটা খুব মিস করছি। এসে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দেখি কি আমার নাক মুখ ধরে আছে। তাকিয়ে দেখি মুনতাহা। কিরে পিচ্ছি, এভাবে নাক মুখ ধরে আছিস? আরেকটু হলে তো মরেই যেতাম। তো আমি কি করব? কখন থেকে ডাকছি, ওঠার কোনো নামই নাই। এত সকালে ডাকছিস কেন? সকাল মানে সময় 9টা বাজে। আমি স্কুলে যাব, তুমি আমাকে স্কুলে নিয়ে আসবে। ওকে যা, ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে মুনতাহাকে স্কুলে দিতে গেলাম। আর এদিকে আব্বু কলেজে গেল। গিয়ে দেখলো কলেজে প্রায় সবাই উপস্থিত। একজন বলল আমার আব্বুকে, তোমার ছেলে কই? আমার ছেলে দোষ করেনি, তাই নিয়ে আসেনি। সবাই হাসলো আর এসে বলল তোমার ছেলে দোষ করে নাই? একজন বলল একে তো জন্ম দিয়েছে কুলাঙ্গার সন্তান, আর ছেলের পক্ষ করে কথা বলছে। লজ্জা বলতে কিছুই নাই। তোমার মতো বাবা পেয়ে ছেলেরা ধর্ষণ করার সাহস পায়। আপনারা অনেক বলেছেন, আমার ছেলে যেসব করেছে তার প্রমাণ কি? তার প্রমাণ আমি নিজের চোখে দেখেছি। পুরো কলেজের ছাত্রছাত্রী দেখেছে সবাই তার প্রমাণ। ক্লাসে সিসি ক্যামেরা নাই? অবশ্যই আছে। সবাইকে ভিডিও দেখাতে পারবেন? কেন নয়, অবশ্যই। সবাই ভিডিও দেখে অবাক, কারণ দেখলাম কি আর হলো কি। সবাই আব্বুর কাছে এসে সরি বলল। আপনার ছেলে এখন কোথায়? আব্বু বলল আমার ছেলে কোথায় আমি জানি না। মানে? কাল যখন স্যার ফোন করে বললো, রাগের মাথা ওকে ফোন করে বাড়ি থেকে বাহির করে দিয়েছি। ওর কোনো কথা শুনেনি। তাহলে আজ ছেলের উপর এত বিশ্বাস হলো কিভাবে? আমি জানি আমার ছেলে কখনো মিথ্যা কথা বলে না, কারণ আমি তাকে মিথ্যা শিখাইনি। যাবার সময় একটা চিরকুট রেখে গেছে, সেই চিরকুটটা পড়ে বিশ্বাস হলো। আসলে তোমার সাথে এবং তোমার ছেলের সাথে আমরা যে ব্যবহার করেছি তা অন্যায়, আমাদের তুমি মাফ করবে। আর আমরা ইচ্ছা করে করিনি, ভুল বুঝে করেছি। আর মেয়েটিকে তার বাবা মাকে বলে সর্বোচ্চ শাস্তি দেবে। এই বলে সবাই উঠলো। আর কলেজে সবাই জেনে গেছে যে সোহেল নির্দোষ। কিছুক্ষণ পর সভাপতি সাহেব মিমের বাড়িতে গেল। গিয়ে তার মা বাবাকে বলল মিমের বাবা মা মিমকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাবে কি করে? নীলা মিমের নাটক শোনার পর মিমকে তুলে নিয়ে এসেছে। একটি নির্জন বাড়িতে নিয়ে এসে বেঁধে রেখেছে। কে তুমি? আমাকে এখানে নিয়ে আসলে কেন? নীলার মুখ দেখেনি, পেছন দিকে মুখ ফেরানো ছিল। কেন নিয়ে এসেছি জানতে চাস? নীলার মুখ দেখে ভয় পেয়ে গেছে। দু চোখে আগুন জ্বলছে। সরি আপু। এই কিসের সরি রে?
আসলে আমি ভেবেচিন্তে কাজটি করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে ছাড়বো? যতদিন আমার জানটাকে না পাবো তার আগে তোকে ছাড়বো না। কিন্তু কোনো কিন্তু নেই, আমার হাতটা দেখ। এসব কি করে হলো? কেন, তুই করেছিস? আমি আবার কখন করলাম? জানিস, যখন জানটার প্রেমে পড়েছিলাম তখন ভেবেছি এই হাত শুধু ওকে ভালোবাসার জন্য, ওকে মারার জন্য না। কিন্তু তুই তা হতে দিলি না। ওকে সেদিন মারার পর আমি নিজে আমার হাতের এই অবস্থা করেছি। তারপর আব্বু এসে ব্যান্ডেজ করে দিয়েছে। ও, তোর কি এমন ক্ষতি করলাম যে আমাদের জীবনটা এভাবে নষ্ট করলি? একটা সত্যি কথা বলি, বল। বিশ্বাস করবে তো? তোকে বলতে বলেছি, বল। আসলে আপু, আমি সোহেলকে ভালোবাসতাম ঠিকই, ওর পেছনে প্রায় 2 বছর ছিলাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। আমি আমার ভাগ্যকে মেনে নিলাম। যখন তোমার সাথে প্রেম করতো আমি কিছুটা জেলাস ফিল করতাম। একদিন নাইম ভাইয়ার সাথে দেখা। ক্রিমিম, কেমন আছিস? এই তো ভালো, তুমি? ভালো। কিতা করো? না, কিছু না। তুই না সোহেলকে ভালোবাসতি? কিন্তু সে আমাকে ভালোবাসে না। ভালোবাসা না পেলে ভালোবাসা আদায় করে নিতে হয়। মানে? তো এখন প্রতিদিন সকালে কলেজে আসে, এই ফাঁকে নাটকটা করে ফেলবি? না, আমি এসব পারবো না। দেখ, তুই ভালোবাসিস সোহেলকে আর আমি ভালোবাসি নীলাকে। দেখ, সবাই খুশি থাকবে। মানুষ ভালোবাসার জন্য কত কি করেছে, আর তুই এতটুকু কাজ করতে পারবি না? সবাই খুশি থাকবে কি করে? তারা দুজন তো কষ্ট পাবে। দেখ, তারা শুধু টাইম পাস করে, তারা কখনো বিয়ে করবে না। কেন? কারণ সোহেল থেকে নীলা বড়। প্লিজ রাজি হয়ে যা। ওকে, আমি তাই রাজি হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না তোমাদের প্রেম এত গভীর ছিল। তাহলে ভালোই হয়েছে। কি ভালো হয়েছে? কাল নাইম আমাকে প্রপোজ করেছিল। সোহেলকে নিয়ে বাজে কথা বলেছিল, তাই ওকে হাসপাতালে পাঠিয়ে দিলাম। পরে ভাবলাম শাস্তি একটু বেশি দিয়ে ফেলেছি, কিন্তু এখন ভাবি আর আরো 2টা দিলে ঠিক হইতো। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে এমনিতেই সবাই খারাপ ভাববে। এখানে যদি আটকিয়ে রাখো আমি পরে সমাজে মুখ দেখাতে পারবো না। তারপর নীলা ওর কথাই ছেড়ে দিল। ও তার ভুলগুলো বুঝতে পেরেছে। পুরো দোষী ও, ন্যায় অন্যায়ের কথায় কাজ করে ফেলেছে। পুরো দোষী ও না, অন্যের কথায় কাজ করে ফেলেছে, তাই আর আটকে রেখে লাভ নাই। এইদিকে আমি প্রতিদিন খালার বাড়ির পাশে একটা নদীতে বসে থাকি। কিছুদিন ধরে দেখি একটা মেয়ে আমাকে ফলো করছে। আজ দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে। এখানে বসতে পারি? তুমি সব সময় মন খারাপ করে বসে থাকো কেন? আমার ভালো লাগে তাই। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? আচ্ছা, আপনার নাম কি? সোহেল, তোমার? আমার নাম রুজি। ভালো, আমি যাই। ওকে। বাড়িতে আসলাম, এসে ভাইয়া, বল। তুমি আমার সাথে আগের মতো কথা বলো না। আমি কি খারাপ হয়ে গেছি? তোকে কে বলেছে তুই খারাপ? কেউ বলেনি। আগে আমাকে আদর করতে, ঘুরতে নিয়ে যেতে, এখন তো ঠিক মতো কথাও বলো না। সত্যি তো, পাগলিটাকে এখন আর টাইম দেই না। ওকে শুধু স্কুলে নিয়ে দিতাম আর আসতাম। শোন, কাল স্কুল থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি নিয়ে যাবে? প্রমিস করো। ওকে, প্রমিস। তারপর একটা পাপ্পি দিয়ে রুমে চলে গেল। তারপরের দিন স্কুল থেকে এসে পিচ্চিটাকে নিয়ে ঘুরতে গেলাম। অনেকদিন পর ঘুরতে গেলাম। লাস্ট গিয়েছিলাম নীলার সাথে। অনেকক্ষণ ঘুরে চলে আসলাম। তারপরের দিন খালামণি এসে বলল বাজার করতে, তাই বাজারে চলে গেলাম। 2 দিন নদীর পাড়ে যেতে পারিনি। আজ গেলাম, গিয়ে দেখি আমার আগে রোজি বসে আছে। যাওয়ার পর কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই 2 দিন কই ছিলা? আসলা না যে? একটু কাজ ছিল তাই আসতে পারিনি। তুমি কাউকে ভালোবাসো? তুমি? কাকে? পরে বলবো, তুমি আগে বলো। তোমাকে। সত্যি তোমাকে ভালোবাসি। জানো, এই 2 দিন না দেখায় আমার দম বন্ধ হয়ে আসছিল। ওর কথা শুনে উঠতে যাব তার আগে আমার হাত ধরে ফেলেছে। হাত ধরেছো কেন? কোথায় যাচ্ছ? আমাকে মাফ করবেন। কেন মাপ চাচ্ছ কেন? প্লিজ, আমার জীবনটা নষ্ট করবেন না। তোমার জীবন নষ্ট করব কেন? এই ভালোবাসা আমার জীবনটা নষ্ট করেছে। মানে? আমি তারপর সবকিছু খুলে বললাম। আই এম সরি। আসলে আমি বুঝতে পারিনি। আমি তোমাকে কত করে বললাম, কিন্তু তুমি বললে না, তাই অন্য পদ্ধতিতে আদায় করে নিলাম। আসলে
আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে নাকি 2 বছর টাইম পাস করেছে, এখন অন্য একজনকে বিয়ে করে সুখে আছে। তাই আমি ভাবলাম হয়তো আমার মতো তুমিও। কিন্তু অনেক দিন ধরে জিজ্ঞেস করছি, কিন্তু তুমি কিছুই বলনি। এখন দেখি আমার কষ্টর থেকে তোমার কষ্ট অনেক বেশি। শোনো, এইসব নিয়ে মন খারাপ করো না, এইসব যত মনে করবে তত কষ্ট পাবে। ভালো থেকো, বেস্ট অফ লাক। আমি এখন যাই। ওকে, যাও। এভাবে দিন চলছে। এখন আমি আর আগের মতো নাই। মামা আমাকে নতুন কলেজে ভর্তি করে দিয়েছে। আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দিই, মাঝে মুনতাহাকে নিয়ে ঘুরতে যাই। এভাবে ভালোই দিন যাচ্ছে। হঠাৎ একদিন আম্মু ফোন করে যা বললো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু ফোন করে বলল তিনি নাকি খুব অসুস্থ, এখন বাড়িতে যাওয়া লাগবে। তারপর খালামণিকে বললাম, তিনি বললেন ওকে তাহলে যা। কিছুক্ষণ পর রেডি হয়ে চলে আসলাম বাস স্টেশনে। স্টেশনে এসে বসে আছি, বাস আসছে না। একটু পর আসলো, তারপর ভেতরে গিয়ে বসলাম। আমার পাশের সিটটা ফাঁকা, কেউ বসেনি। হঠাৎ একটা মেয়ে আসলো, এসে হাই জান। এই কে তোমার জান? কেন তুমি? আমি আবার কখন তোমার জান হলাম? তুমি আমাকে ভুলে গেছো? আচ্ছা নাটক বাদ দাও, আমার ব্যাগটা উপরে তোলো। পারবো না, নিজের ব্যাগ নিজে তুলো। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি আপনাকে জানি না, চিনি না, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। এই শোনো, ভালোই ভালোই বলছি, তুলছো না। এখন যদি সবাইকে বলি তুমি আমাকে পালিয়ে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে এসেছো, আর এখন আমাকে অস্বীকার করছো, তখন লোকেরা কি করবে ভেবেছো একবার? কিন্তু আমি তো তোমাকে চিনি না, আর পালিয়ে নিয়ে যাব? সেটাই তো, তুমি আর আমি জানি, লোকেরা তো জানে না। দিচ্ছি। কি মেয়ে রে বাবা, ব্যাগ তুলে দিলাম, কারণ মেয়েদের উপর কোনো বিশ্বাস নাই, তারা কখন কি করবে তারা নিজেরাও জানে না। আমি ব্যাগটা তুলে দিয়ে হেডফোন লাগিয়ে গান শুনছি ফুল ভলিউমে। হঠাৎ দেখি মেয়েটা আমার গায়ে জোরে ধাক্কা মারলো। আবার কি হলো, ধাক্কাচ্ছ কেন? কখন থেকে ডাকছি, ডাক শুনছই না? কি বলবে বলো। কান থেকে এটা সরাও। কেন? আজব তো, সুন্দরী একটা মেয়ে তোমার পাশে বসে আছে, আর উনি আছে মোবাইলে গান নিয়ে ব্যস্ত। তোমাদের মতো মেয়েদের সাথে কথা বলার চেয়ে গান শোনা অনেক ভালো। আসলে আমি সরি। কেন? তোমাকে ব্ল্যাকমেল করে ব্যাগটা তুলিয়েছি। ওকে। আসলে আমি একা কথা না বলে থাকতে পারি না। ভালো। শোনো। বলো। তুমি খুব ভালো। কে বললো? কেউ না, তোমার ব্যবহারে বুঝেছি। আমি তোমার সাথে কখন ভালো ব্যবহার করলাম? তুমি যেমন আমার ব্যাগটি উপরে তুলে দিলা। এমনি এমনি তুলেছি নাকি জোর করে তোলাইছো? এই জন্যই তো ভালো। মানে? আমি প্রায় সময় মামা বাড়িতে বেড়াতে আসতাম, আসার সময় কিছু না কিছু নিয়ে আসতাম, আর আমার ব্যাগ বড় হয়ে যেত। তাই যে কোনো ছেলেকে এসে হাই জান বললে সে এমন খুশি হতো, আমি যা বলবো তাই করবে। সে রিলেশনশিপে থাকলেও সিঙ্গেল হয়ে যেত, বলতো জীবনে রিলেশন করে নাই, শুধু কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করতো। কিন্তু তাদের থেকে তুমি একেবারে আলাদা। তাই? এতক্ষণ কথা বললাম অথচ তোমার নামটা জানা হলো না। সোহেল। তোমার নাম? আমার নাম ঐশী। মেয়েটার সাথে কথা বলতে বলতে কখন যে এসে পড়লাম বুঝতেই পারিনি। আসার পর ঐশীর ব্যাগটা নামিয়ে দিলাম। গুড বাই, ভালো থেকো। ওকে। তারপর চলে গেলাম বাড়ির দিকে। বাড়ির গেটের সামনে দেখা যাচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে। তারপর কাছে এসে দেখলাম আব্বু। আব্বু আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরে কেঁদে ফেললো। প্লিজ বাবা, আমাকে মাফ করে দে। মাফ তো আমার চাওয়ার কথা, আর মাফ তো অনেক আগেই করেছি। ওকে চল, ঘরে চল। ঘরে যাওয়া মাত্রই আম্মু আমাকে জড়িয়ে কেঁদে দিল। আমাদের কথা কি তোর একবারও মনে পড়ে নাই? পড়বে না কেন? তাহলে একটাবার দেখতে আসলি না কেন? তুমি বললে অসুস্থ। অসুস্থ ছিলাম, তোকে দেখে ভালো হয়ে গেছি। তাই? আম্মু তখন বলল যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। তারপর ঘরে গেলাম, গিয়ে ঘরটা দেখি খুব সুন্দর করে গোছানো। আমার ঘরটা দেখে আমি নিজেই অবাক। তারপর ফ্রেশ হয়ে এসে খাবারের টেবিলে বসলাম। হঠাৎ দেখি আব্বুর চোখে পানি। কি হয়েছে আব্বু, তোমার চোখে পানি কেন? জানি সেই দিনের অপেক্ষা ছিলাম আমি, আজ আমার আশা পূর্ণ হলো। মানে? এতদিন নামাজ পড়ে শুধু একটা দোয়া করেছি যে আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দাও।
এইসব পরে, এখন খাবার খা। খাবারের সময় কথা বলতে নেই। তারপর খেয়ে আমার রুমে চলে আসলাম। এসে মোবাইল টিপছি, হঠাৎ আম্মু আমার রুমে এসে বলল, বা কি করছিস? এই তো মোবাইল টিপছি। আমার শরীর ভালো না, আমি চাইছি। ওকে, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা, তুই আমার জন্য কি করতে পারবি? তোমার জন্য আমি সব করতে পারবো। তুমি যদি বলো, হেসে হেসে আমার জানটাও দিয়ে দিতে পারি। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? আমি পারবো না। দেখ, আমার শরীর ভালো না, আমার কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখে মরতে? তুমি এসব কি বলছো? মরবে কেন? তুমি পুরো 100 বছর বাঁচবে। আমাকে এখন যদি আল্লাহ নিয়ে নেয়, তুই আটকাতে পারবি? না, তুমি এভাবে কথা বলছো কেন? একটু আগে বললি আমার জন্য তোর জান দিয়ে ফেলতি, আর এখন আমার কথায় বিয়ে করতে পারছিস না। ওকে যাও, আমি রাজি। আমি জানি তুই আমার কথা রাখবি। আগামী পরশু বিয়ে, রেডি থাকিস। এত সকাল? হুম। তারপর আম্মু যাওয়ার পর নীলার কথা খুব মনে পড়ছে। ওর মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠতেছে। ওকে তো ভোলা সম্ভব না। ওকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম। আবার ভাবলাম সেও তো আমাকে মুখ দেখতে চায় না। আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করাই ভালো। ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তাই উঠে চলে গেলাম সেই পুরনো আড্ডাখানায়। আমাকে দেখে সবাই অবাক। সবার সাথে কোলাকুলি করলাম। ফাহিম বলল, আমাদের একবার জানাতে পারতি, তোকে কত খুঁজেছি জানিস। তখন আমি বললাম, সরি দোস্ত, মাথা ঠিক ছিল না। আচ্ছা বাদ দে, এখন মন শরীর আছে তো ভালো? না, মন ভালো নেই, শরীর মোটামুটি ভালো। কেন মন ভালো নেই কেন? আম্মু বিয়ে ঠিক করে ফেলেছে। কার সাথে? নীলার সাথে নাকি? না। তাহলে নীলার কি হবে? আমি কি বলবো, সে তো আমার মুখ দেখতে চায় না। নীলাকে ভালোবাসিস নি? ওকে কখনো ভুলতে পারবো না। তার চেয়ে বড় কথা হলো, আম্মুকে কথা দিয়ে ফেলেছি। এতে দুটো লাভ। মানে? আম্মুর কথা রাখা হবে, নীলার কথাও রাখা হবে। ওকে ছাড়া থাকতে পারবে? পারবো না। এতদিন কি করেছিলাম? আর ভালোবাসলেই কি বিয়ে করতে হবে? ওকে যা, তুই যা ভালো মনে করিস তাই কর। তারপর ওদেরকে বিয়ের দাওয়াত দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে একদিন চলে গেছে। আজ আমার বিয়ে। বর সেজে শ্বশুর বাড়ি যাচ্ছি বউকে আনতে। আমি এখন গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছালাম। যাওয়ার পর চা নাস্তা এনে দিল। একজন নাস্তা এনে দিল। ওর দিকে তাকাতে আমি অবাক, কারণ ও আর কেউ নয়, কালকের বাসের মেয়েটি ঐশী। এই যে মিস্টার দুলাভাই, আমার মামাতো বোনকে আপনি বিয়ে করছেন, এতে অবাক হওয়ার কিছু নাই। আমি আর কিছু বললাম না, কারণ যেহেতু আমি এখন জামাই বেটা। তারপর বউকে নিয়ে আসলাম, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, আমার বউ যে একবারও সে কাঁদে নাই। ওর মন এত শক্ত। এতে ভালোই হয়েছে। মন মেয়াজ আমারও ঠিক নয়, কানে 12টা বাজিয়ে দিত। তারপর বাড়িতে আসলাম। এসে বউকে পাড়ার সবাই দেখতে এসেছে। সবাই ওর প্রশংসা করছে। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ওরা এক একটা এক এক রকম কথা বলছে। আমার ভালো লাগছে না, তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। এখন আমি কি করব? নীলার কথা মনে পড়তেই দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। কত স্বপ্ন ছিল আমাদের। ও হয়তো একটু ভুল বুঝে এসব কথা বলেছে, কিন্তু কখনো যদি ওর সাথে দেখা হয়, কি বলবো? আমি তাকে নিজেকে সামলাতে পারবো না। নীলার জায়গায় অন্য কেউ ভাবতেই বোঝা যায় আমি ভেতরে ফেটে যাব। কিন্তু একজন যে আমার অপেক্ষায় বসে আছে বাসর ঘরে, তাকে গিয়ে কি বলবো? তার হয়তো এ রাত নিয়ে কত স্বপ্ন নিয়ে বসে আছে। কি করে ওর জীবন নষ্ট করব, এসব ভাবছি আর চোখে জল ফেলছি। হঠাৎ করে পেছন থেকে মাথায় হাত দিল। পেছনে তাকিয়ে দেখে আম্মু। কি রে, তোর চোখে পানি? না, কিছু না। এখনো তুই এখানে বসে আছিস? যা ঘরে। মেয়েটি কখন থেকে একা বসে আছে? তারপর ঘরে আসলাম। আসতেই বউ এসে সালাম করলো। সালাম করে খাটে ঘোমটা দিয়ে বসলো। আমি এদিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ঘরে কান্নার শব্দ শুনতে পাচ্ছি, তাই গেলাম। গিয়ে দেখি আমার বউ কান্না করছে। এখনো মুখ দেখতে পারিনি। এই, কাঁদছো কেন তুমি? অন্যদিকে ফিরে। তুমি কই গিয়েছিলে? ভূত ভূত করে চিল্লানি দিতে আমার মুখে এসে ধরলো। ধরেই 4 ঠোঁট এক করে দিল। 5 মিনিট পর ছাড়লো। বউ আর কেউ নয়, নীলা হচ্ছে আমার বউ। নীলার সাথে বিয়ে হয়েছে। তুমি এখানে? অন্য কাউকে আশা করেছিলে নাকি? মেরে নাক ফাটিয়ে দিব। না না, মারা লাগবে না। তুমি এখানে কি করে? পরে বলবো, আগে আমাকে মাফ করে দাও। আমার আসলে মাথা ঠিক ছিল না। তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। বলো। আচ্ছা শোনো, তুমি চলে যাওয়ার পর 2 দিন
তোমার বাড়িতে গেলাম, গিয়ে শুনে তুমি চলে গেছো। এই কথা শুনে কেঁদে দিলাম আর আম্মুকে জড়িয়ে ধরলাম। তারপর আম্মু আমাকে জিজ্ঞাসা করলো আমি কি হই তোমার, তোমার সাথে আমার কিসের সম্পর্ক। তারপর আমি সব বললাম। তারপর তোমার কথা যখন মনে পড়তো তখন আমি তোমার ঘরে এসে ঘর গোছাতাম, মাঝে মাঝে আম্মুকে জড়িয়ে ধরে দুজন কাঁদতাম। তারপর আম্মু অভিনয় করে তোমাকে এনেছে। আমি আম্মুকে বলেছি আমার সাথে বিয়ের কথা তোমাকে না জানাতে। ও এই, তোমার চোখ লাল কেন? সত্যিই কাঁদছো? জানো এই 2 দিনে আমি অনেক কষ্ট পেয়েছি। আসো সব কষ্ট দূর করে দেই। এই বলে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল, তারপর আমার উপরে উঠে 4 ঠোঁট এক করে দিল। আর গল্পটা এখানেই শেষ হলো।